গুড ইভিনিং অল। এই যে মক টেস্ট ক্লাস, সেই মক টেস্ট ক্লাসে আমরা তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা আগের রবিবার যে মক টেস্টটা কন্ডাক্ট করেছিলাম, অর্থাৎ মক টেস্ট 4, সেইটা নিয়ে আজকে আমরা ডিসকাস করব। কি কি কোশ্চেন রয়েছে বা কি কি কারেক্ট অ্যান্সার এখানে হবে, আজকে সেইটা নিয়ে আজকে আমরা ডিসকাস করব। তো ভালো করে কোশ্চেনগুলো পড়তে হবে এবং অপশনগুলি কি কি রয়েছে, যে কোনো কোশ্চেন করার আগে আমাদের কোশ্চেনটি ভালো করে পড়তে হবে এবং কি কি অপশনস এখানে দেওয়া রয়েছে সেটাও কিন্তু ভালো করে আমাদের পড়তে হবে। তো প্রথম যে কোশ্চেন ছিল আমাদের মক টেস্টের প্রথম যে কোশ্চেন নাম্বার 1, that is anemia is associated with jaundice is seen in all condition except। তাহলে জন্ডিস, তাহলে এই জন্ডিস কোন অ্যানিমিয়ার সঙ্গে রিলেটেড সেটা আমাকে আগে জানতে হবে। অ্যানিমিয়ার মধ্যে হিমোলাইটিক অ্যানিমিয়া, যেটা এই হিমোলাইটিক অ্যানিমিয়া ইজ অ্যাসোসিয়েটেড উইথ জন্ডিস। এবার এই হিমোলাইটিক অ্যানিমিয়াকে আমরা অনেক ভাবে ভাগ করতে পারি, যেগুলো আমরা প্রিভিয়াস অ্যানিমিয়া ক্লাসে অলরেডি আলোচনা করেছি। তাহলে এখানে থ্যালাসেমিয়া, G6PD ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া, সিকেল সেল অ্যানিমিয়া এবং অটো ইমিউন হিমোলাইটিক অ্যানিমিয়া, এগুলি সবই হচ্ছে হিমোলাইটিক অ্যানিমিয়া। তাহলে দিস ওয়ান ইজ হিমোলাইটিক অ্যানিমিয়া অ্যান্ড হিমোলাইটিক অ্যানিমিয়া। তাহলে বলছে এক্সেপ্ট বলেছে, তাহলে এখানে আমার কারেক্ট অ্যান্সার হলো অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া। এটা হলো আমাদের এখানে কারেক্ট অ্যান্সার। পরের যে কোশ্চেন, অল আর ক্যারেক্টারিস্টিক্স অফ মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া। মেগালোব্লাস্টিক কথাটা কোত্থেকে এসছে? মেগালোব্লাস্ট থেকে এসছে। এই যে মেগালোব্লাস্ট, এটা কিসের সঙ্গে রিলেটেড? এটা ভিটামিন B12 ডেফিসিয়েন্সির সঙ্গে রিলেটেড। ভিটামিন B12 ডেফিসিয়েন্সি হলে আমাদের বডিতে দু রকম অ্যানিমিয়া দেখা যায়। একটাকে বলা হয় মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া, মেগালোব্লাস্টিক, আরেকটাকে অ্যানিমিয়াকে বলা হয় ফোলেট ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া। ফোলেট ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া। তাহলে এখানে বলছে যে যদি মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া হয়, তাহলে কোনগুলো মেগালোব্লাস্টিক অ্যানিমিয়ার ক্যারেক্টারিস্টিক্স কি কি রয়েছে? এখানেও দেখো, এখানেও রয়েছে এক্সেপ্ট কথাটা। তাহলে এখানে ম্যাক্রোসাইটিক, হাওয়াল জলি বডি, ব্যাসোফিলিক স্টিপলিং এবং এলিভেটেড রেটিকুলোসাইট। ম্যাক্রোসাইটিক আরবিসি অবশ্যই, কারণ আমরা জানি যে মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া হলে, যেটাকে আমরা ম্যাক্রোসাইটিকও বলে থাকি, সেখানে এমসিভি, যেটা এমসিভি গ্রেটার দেন 100 হয়। তাহলে এমসিভি যদি গ্রেটার দেন 100 হয়, তাহলে সেটা অবশ্যই একটা ম্যাক্রোসাইটিক অ্যানিমিয়া। এবং ম্যাক্রোসাইটিক অ্যানিমিয়া হলে বা ভিটামিন B12 ডেফিসিয়েন্সি হলে আমরা এই ইনক্লুশন বডিটা পাই, যেটাকে বলা হাওয়াল জলি বডি, এবং এখানে বেসোফিলিক স্টিপলিংও পাওয়া যায়। কিন্তু এলিভেটেড রেটিকুলোসাইট এটা এখানে হবে না। তাহলে এইটা হলো কারেক্ট অ্যান্সার, কারণ এলিভেটেড রেটিকুলোসাইট ইজ অ্যাসোসিয়েটেড উইথ হিমোলাইটিক হিমোলাইটিক অ্যানিমিয়া। Now move to the question number 3. All of the following RBC inclusion body is RNA and DNA remnants except হাওয়াল জলি বডি, বেসোফিলিক স্টিপলিং, প্যাপেনহাইমার বডি এবং রেটিকুলোসাইট। তাহলে প্রথম আসি আমরা হাওয়াল জলি বডি। এই হাওয়াল জলি বডিটা কিসের রিমন্যান্টস? এটা হচ্ছে একটা ডিএনএ রিমন্যান্টস। বেসোফিলিক স্টিপলিং, এটাও ডিএনএ রিমন্যান্টস। রেটিকুলোসাইট, এটাকে হচ্ছে আরএনএ রিমন্যান্টস। তাহলে প্যাপেনহাইমার বডি, এই প্যাপেনহাইমার বডি ইজ আয়রন বডি। দিস ইজ দ্য আয়রন ইনক্লুশন বডি। তাহলে কি বলছে? অল অফ দ্য আরবিসি ইনক্লুশন বডি ইজ আরএনএ এন্ড ডিএনএ রিমন্যান্টস এক্সেপ্ট। তাহলে এখানে চোখ কান বুঝে আমরা প্যাপেনহাইমার বডিতে
টিক মারবো। নাও কোশ্চেন নাম্বার 4, অ্যানাইসোসাইটোসিস ইজ ক্যারেক্টারাইজড বাই, হোয়াট ইজ অ্যানাইসোসাইটোসিস? অ্যানাইসোসাইটোসিস মানে হচ্ছে ভ্যারিয়েশন ইন আরবিসি, ভ্যারিয়েশন ইন আরবিসি সাইজ found in iron deficiency anemia. Anisocytosis is a main characteristics of iron deficiency anemia. তাহলে এটাও এখানে কারেক্ট হবে। ভ্যারিয়েশন ইন সাইজ ইন আরবিসি, এটাও কারেক্ট। এবং অ্যানাইসোসাইটোসিস ইজ ক্যারেক্টারাইজড বাই এলিভেটেড লেভেল অফ রেড সেল ডিস্ট্রিবিউশন উইথ সিভি পার্সেন্টেজ, অর্থাৎ রেড সেল ডিস্ট্রিবিউশন উইথ বাড়বে কখন? যখন অ্যানাইসোসাইটোসিস হবে। তাহলে এখানে অপশন হবে অল অফ দ্য অ্যাবাভ। নাও কোশ্চেন নাম্বার 5, কি বলছে? আরবিসি মেমব্রেন হ্যাভিং থর্ন লাইক প্রজেকশন ইজ কল্ড স্টোমাটোসাইটস, অ্যাকান্থোসাইটস, কোডোসাইট, নান অফ দ্য অ্যাভব। অর্থাৎ আমরা এখানে আরবিসির বিভিন্ন রকমের কি দেখতে পাই? অ্যাবনর্মালিটি দেখতে পাই, যেটা হচ্ছে সেপ অ্যাবনর্মালিটি। তাহলে থর্ন লাইক প্রজেকশন মানে কাঁটার মতো আমরা যখন দেখব যে প্রজেকশন, তখন তাকে কি বলা হয়? তখন এই জিনিসটা, এটা জেনারেলি কখন হয়? অর্থাৎ আরবিসি যে মেমব্রেন, আরবিসি মেমব্রেনের গায়েতে আমরা কিছুটা এরম ধরনের থর্ন লাইক প্রজেকশন এরকম দেখতে পাই। ঠিক আছে, যদিও ঠিকঠাক হলো না, মোটামুটি এরকম আমি দেখাতে চাইলাম। তো এই জিনিসটাকে বলা হয় অ্যাকান্থোসাইটস। দিস ইজ কল্ড অ্যাকান্থোসাইটস। তাহলে এখানে এই অপশন হচ্ছে কারেক্ট। হুইচ অফ দ্য ফলোইং আরবিসি ইনক্লুশন বডি গিভস পজিটিভ পার্ল রিঅ্যাকশন? প্যাপেনহাইমার বডি, হেন্স বডি, হাওয়ালজরি বডি, হিমোগ্লোবিন এইচ ইনক্লুশন। দেখো এগুলো হেন্স বডি। হেন্স বডি কখন দেখা যায়? না D6PD ডেফিসিয়েন্সি অ্যানিমিয়াতে দেখা যায়। হাওয়ালজরি বডি কখন দেখা যায়? মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া বা সিভিয়ার অ্যানিমিয়াতে দেখা যায়। হিমোগ্লোবিন এইচ ইনক্লুশন বডি কখন দেখা যায়? আলফা থ্যালাসেমিয়া। তাহলে পজিটিভ পার্ল রিঅ্যাকশন আমরা কোন কোন ক্ষেত্রে পাই? হিমোসিডারোসিস বা যেখানে আয়রন ডিপোজিটেড হয়েছে, ঠিক সেই জায়গাতে। তাহলে প্যাপেনহাইমার বডি ইজ এ আয়রন ইনক্লুশন বডি, তাহলে স্বাভাবিকভাবেই এইটা হবে কারেক্ট অ্যান্সার। এখন কথা হতে পারে যে আচ্ছা স্যার, হিমোগ্লোবিন, ফেরিটিন, স্যার এগুলোর মধ্যেও তো আয়রন রয়েছে, কিন্তু খুব ভালো করে মনে রাখতে হবে হিমোগ্লোবিন এবং ফেরিটিন গিভস নেগেটিভ পালস রিঅ্যাকশন, নেগেটিভ পালস রিঅ্যাকশন। বাট প্যাপেনহাইমার বডি বা আমাদের যেগুলো অ্যাবনর্মাল, যেগুলো আয়রন ওভারলোড সংক্রান্ত ডিজিজ, হিমোসিডারোসিস, সেইখানে এটা পজিটিভ দেখা যাবে। মুভ টু দ্য কোশ্চেন নাম্বার 7, all of the following are associated with iron deficiency anemia except koilontia, microcyte and hypochromic RBC, elevated ferritin এবং অ্যানাইসোপয়কিউলোসাইটোসিস। ঠিক আছে, এই কয়লনশিয়াটা একটা রোগ, যে রোগে কি হয়, যেখানে আমাদের নেল এফেক্টেড হয়, নেল, এবং এটাকে বলা হয় স্পুন সেপ। আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া যদি থাকে, তাহলে অবশ্যই সেটা মাইক্রোসাইটিক এবং হাইপোক্রোমিক হবে, অর্থাৎ এমসিভি উইল বি লো অ্যান্ড এমসিএইচ উইল বি লো। এবং এখানে অবশ্যই অ্যানাইসোপয়কিউলোসাইটোসিস থাকবে, মানে এখানে আরডিডব্লিউ হাই থাকবে।
কিন্তু ফেরিটিন সবসময় কম থাকবে। কিন্তু এখানে রয়েছে এলিভেটেড ফেরিটিন এবং আমার এখানে বলেছে এক্সেপ্ট, তাহলে খুব স্বাভাবিকভাবেই এলিভেটেড ফেরিটিন, এটা হবে আমার কারেক্ট অ্যান্সার। নাও মুভ টু দ্য কোশ্চেন নাম্বার 8. হাইপার সেগমেন্টেড নিউট্রোফিল আর ফাউন্ড ইন, কি কি অপশন রয়েছে? সিকেল সেল অ্যানিমিয়া, আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া, থ্যালাসেমিয়া, ভিটামিন বি12 ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া। তো এখানে হাইপার সেগমেন্টেড নিউট্রোফিল মানে কি, নিউট্রোফিলের মধ্যে যে লোবগুলো রয়েছে সেই লোবগুলির পরিমাণ যখন বেড়ে যায়, অর্থাৎ সেটা যখন 6-এর অধিক হয়ে যায় বা 5 বা 6-এর অধিক হয়ে যায়, তখন তাকে বলা হয় হাইপার সেগমেন্টেড নিউট্রোফিল। অর্থাৎ যখন নিউট্রোফিলের যে সেগমেন্ট গুলি রয়েছে বা লোবগুলি রয়েছে, এই লোবগুলি যখন সংখ্যায় অনেক বেশি হয়, তখন তাকে বলা হয় হাইপার সেগমেন্টেড নিউট্রোফিল। এবং এই হাইপার সেগমেন্টেড নিউট্রোফিল ইজ এ ইউনিক ক্যারেক্টারিস্টিক্স অফ ভিটামিন বি12 deficiency anemia. Sideroblastic anemia occurs due to iron deficiency, impaired heme synthesis, impaired globin synthesis, all of the above. এখানে সিডারোব্লাস্ট তখনই হয় যখন এখানে হিম সিনথেসিস সঠিকভাবে হতে পারে না। হিম সিনথেসিস যখন সঠিকভাবে হতে পারে না, তখন সিডারোপ্লাস্টিক অ্যানিমিয়া হয়। অর্থাৎ এখানে অপশন নাম্বার বি হলো কারেক্ট। নাও কোশ্চেন নাম্বার 10. All are associated with pancytopenia except iron deficiency, aplastic anemia, ভিটামিন বি12 deficiency anemia এবং সিস্টেমিক লুপাস এরিথ্রোমেটাস, বা যেটাকে সংক্ষেপে এসএলই আমরা বলে থাকি। তাহলে কি বলছে? অল আর অ্যাসোসিয়েটেড উইথ প্যানসাইটোপেনিয়া এক্সেপ্ট। তাহলে প্যানসাইটোপেনিয়া মানে কি? প্যানসাইটোপেনিয়া মানে হচ্ছে যখন ডাব্লিউবিসি, আরবিসি এবং প্লেটলেট এই তিনটেই যখন কমে যাবে, তখন তাকে বলা হয় প্যানসাইটোপেনিয়া। তাহলে কোন কোন গুলোতে প্যানসাইটোপেনিয়া আমরা দেখতে পাই? প্রথম হচ্ছে ভিটামিন বি12 ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া। প্রথম হচ্ছে অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া। অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়াতে আমরা প্যানসাইটোপেনিয়া দেখতে পাই। ভিটামিন বি12 ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া, ভিটামিন বি12 ডেফিসিয়েন্সি অ্যানিমিয়াতে কি হয়? ডিএনএ সিনথেসিস কম হয়। ডিএনএ সিনথেসিস কম হয়, তাহলে কি হবে? ডিএনএ সিনথেসিস কম হলে দেয়ার ইজ লেস সেল, আরবিসি, ডাব্লিউবিসি, প্লেটলেট এগুলো কম হবে। তাহলে এটাও দেখা যায় প্যানসাইটোপেনিয়াতে। আর সিস্টেমিক এরিথ্রোমেটাস লিউপাস বা সিস্টেমিক লিউপাস এরিথ্রোমেটাস এই রোগটাতেও আমরা প্যানসাইটোপেনিয়া দেখতে পাই। শুধুমাত্র আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়াতেই আমরা শুধুমাত্র আরবিসি কাউন্ট এখানে কমে, আর বাকিগুলি কিন্তু, অর্থাৎ প্লেটলেট বা ডাব্লিউবিসি, এগুলি কিন্তু নর্মাল থাকে এখানে। তাহলে এক্সেপ্ট রয়েছে, চোখ কান বুঝে হবে আয়রন ডেফিসিয়েন্সি। আয়রন ডেফিসিয়েন্সিতে শুধুমাত্র আয়রন যেটা সেটা শুধু কমে এবং আরবিসি কাউন্ট কমে। হেন্স বডি ডিউ টু deficiency of iron, deficiency of G6PD, deficiency of pyruvate kinase, deficiency of vitamin C. হেন্স বডি দেখা যায় যখন G6PD ডেফিসিয়েন্সি হয়। G6PD ডেফিসিয়েন্সি হলে কি হবে? যদি G6PD ডেফিসিয়েন্সি হয় তাহলে কি হবে? আমাদের বডিতে বিভিন্ন রকম রিঅ্যাক্টিভ অক্সিজেন স্পিসিস, বিভিন্ন রকম আরও, যেটাকে সংক্ষেপে আমরা বলি আরওএস, এই আরওএস এর পরিমাণ বেড়ে যায়, যেগুলো হচ্ছে স্ট্রং অক্সিডেন্ট। এবং এই আরওএস কি করে? আমাদের যে হিমোগ্লোবিন, সেই হিমোগ্লোবিনকে অক্সিডাইজ করে দেয়। হিমোগ্লোবিনকে অক্সিডাইজ করলে কি হবে? এই হিমোগ্লোবিন আর নন ফাংশনাল হয়ে যাবে, আর ফাংশনাল থাকবে না,
এটাকে বলা হয় মেট হিমোগ্লোবিন। নাও this মেট হিমোগ্লোবিন ইজ নন ফাংশনাল, এবং এই যে নন ফাংশনাল মেট হিমোগ্লোবিন, ইট উইল বি ডিপোজিটেড ইন আরবিসি মেমব্রেন। অর্থাৎ এখানে হেন্স বডি ফর্মস ডিউ টু ডেফিসিয়েন্সি অফ G6PD, বা যেটাকে বলা হয় G6PD ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া। Which of the following laboratory determination would be accepted in patient with iron deficiency? অর্থাৎ যদি কোনো পেশেন্ট আয়রন ডেফিসিয়েন্সি হয়, তাহলে আমরা কোন ল্যাবরেটরি টেস্টটা আমরা এখানে সামঞ্জস্যপূর্ণ পাচ্ছি? লো ট্রান্সফেরিন লেভেল, ইনক্রিজ রেটিকুলোসাইট, লো ফেরিটিন লেভেল, হাই আয়রন স্যাচুরেশন লেভেল। প্রথম হচ্ছে, যখন আয়রন ডেফিসিয়েন্সি হবে, অর্থাৎ আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া যখন হবে, তখন কি কি হয়? ফেরিটিন, সরি ফেরিটিন কমে যায়। ব্লাডের যে আয়রন, সিরাম আয়রন কমে যায়। টোটাল আয়রন বাইন্ডিং ক্যাপাসিটি খুব ভালো করে মনে রাখতে হবে, এটা ইনক্রিজ করে এবং আয়রন স্যাচুরেশন কমে যায়। তাহলে এখানে কোনটা খাপ খাচ্ছে? আচ্ছা, ট্রান্সফেরিন লেভেল বেড়ে যায়, টিআইবিসি যদি বাড়ে তাহলে কি হবে? টিআইবিসি বাড়া মানে ট্রান্সফেরিন বেড়ে যাওয়া। ট্রান্সফেরিন বেড়ে যাওয়া, তাহলে লো ট্রান্সফেরিন লেভেল, এটা হলো না। ইনক্রিজ রেডিকুলোসাইট, না। যদি আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া হয়, রেটিকুলোসাইট কখনোই বাড়ে না। হাই আয়রন স্যাচুরেশন লেভেল, এটাও হলো না। তাহলে লো ফেরিটিন লেভেল, ইট উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। অ্যানিমিয়া অফ ক্রনিক ডিজিজ ইজ ক্যারেক্টারাইজড বাই নর্মাল or high ferritin, low TIBC, elevated hepcidin level, all of the options. অ্যানিমিয়া অফ ক্রনিক ডিজিজ কখন হয়? যদি ইনফেকশন বা ইনফ্লামেশন হয়। ইনফেকশন বা ইনফ্লামেশন হলে, যদি কোনো একটা জায়গাতে ইনফেকশন অথবা ইনফ্লামেশন হয়, তাহলে কি হয় একটু দেখে নেওয়া যাক। কোনো জায়গায় যদি ইনফেকশন বা ইনফ্লামেশন হয়, এখান থেকে ইন্টারলুকিন 6 সিক্রিটেড হয়। এই ইন্টারলুকিন 6 কি করে? আমাদের লিভার, এই লিভারকে অ্যাফেক্ট করে। লিভারকে অ্যাফেক্ট করলে কি হয়? লিভার থেকে এক রকমের প্রোটিন বেরোয়, এই প্রোটিনটাকে বলা হয় হেপসিডিন। এই হেপসিডিন কি করে? ইট উইল ইনহিবিট আয়রন অ্যাবজর্পশন। ফলে আমাদের শরীরে আয়রনের ঘাটতি দেখা যায়, এবং সেই আয়রনের ঘাটতির ফলে এই ধরনের কন্ডিশন তৈরি হতে পারে, যেটাকে আমরা বলি অ্যানিমিয়া অফ ক্রনিক ডিজিজ। তো এখানে কি কি হয় দেখো, এখানে এটা তো 100% ঠিক যে এলিভেটেড হেপসিডিন লেভেল, লো টিআইবিসি। এখানে কিন্তু মনে রাখতে হবে ফেরিটিন লেভেল নর্মালও হতে পারে অথবা হাইও হতে পারে, তাহলে এটাও কারেক্ট। এবং এখানে লো টিআইবিসি মনে রাখতে হবে। আয়রন ডেফিসিয়েন্সিতে কি ছিল? হাই টিআইবিসি ছিল, কিন্তু এখানে থাকবে লো। তাহলে এখানে তিনটে অপশনই কারেক্ট হলো। তাহলে এখানে অল অফ দ্য অপশনস হবে কারেক্ট। খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, এটা মনে রাখতে হবে ভালো করে। মাইক্রোফেরোসাইট আর সিন ইন হেরিডিটারি স্পেরোসাইটোসিস, ভিটামিন বি12 ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া, অটো ইমিউন হিমোলাইটিক অ্যানিমিয়া এবং আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া। স্পেরোসাইট কখন দেখা যায়? স্পেরোসাইট হচ্ছে একটা, যখন আমাদের
আরবিসিতে যে সাইটোস্কেলিটন গুলি থাকে, তো একটা আরবিসি যে সাইটোস্কেলিটন, এই সাইটোস্কেলিটনে কিছু প্রোটিন থাকে, যে প্রোটিনগুলোকে অ্যানকাইটিন এবং স্পেকটিন বলা হয়। যখন এই অ্যানকাইটিন বা স্পেকটিন প্রোটিনগুলো ডেফিসিয়েন্সি হয়, তখন কি হয়? তখন আমাদের যে ইন্টিগ্রিটি সেটা নষ্ট হতে পারে এবং আরবিসি গুলো লাইজ করে যেতে পারে। ফলে কি হয়, আরবিসি গুলো যদি অ্যাবনর্মাল শেপ হয়ে যায়, তাহলে কি হবে? ইট উইল বি স্ফেরিক্যাল শেপ। এটা একদম একটা স্ফেরিক্যাল শেপ হবে এবং যেখানে কোনো রকম সেন্ট্রাল প্যালোড আমরা দেখতে পাবো না। একদম স্ফেরিক্যাল শেপ, কোনো সেন্ট্রাল প্যালোডই এখানে দেখতে পাবো না। এই মাইক্রোস্ফেরোসাইট দুটি ক্ষেত্রে দেখা যেতে পারে। একটা হচ্ছে হেরিডিটারি স্পেরোসাইটোসিস, আর একটা হচ্ছে অটো ইমিউন হিমোলাইটিক অ্যানিমিয়া। এই অটো ইমিউন হিমোলাইটিক অ্যানিমিয়াতে কি হয় অ্যাকচুয়ালি? অটো ইমিউন হিমোলাইটিক অ্যানিমিয়াতে যেটা হয়, এটা একটা আরবিসি, তো ধরো এটা একটা আরবিসি। এই আরবিসিতে কিছু অটো অ্যান্টিবডি তৈরি হয়। এই অটো অ্যান্টিবডি গুলো কি করে আরবিসি গুলো এরকম ভাবে কোট করে থাকে। এই কোটেড আরবিসি গুলো যখন স্প্লিনে যায়, এটা যখন স্প্লিনে যায় তখন কি হয়? স্প্লিন কি করে, আরবিসির যে আপার সারফেস মেমব্রেনটা রয়েছে, আপার সারফেস মেমব্রেন, এই আপার সারফেস মেমব্রেনটাকে কি করে নষ্ট করে দেয়। ফলে কি হলো? ফলে উপরের যে লেয়ার গুলো, সেই লেয়ার গুলি নষ্ট হয়ে গেল। ফলে কি হলো? যখন এটা স্প্লিন থেকে বেরোবে তখন আরবিসি সাইজটা হয়ে যাবে ছোট আগের থেকে। তাহলে এটাকে বলা হয় কি? এটাকে বলা হয় স্পেরোসাইট, মাইক্রোস্পেরোসাইট। ঠিক আছে, এইটা দিস ইজ কল্ড মাইক্রোস্পেরোসাইট। বুঝতে পারছো কতটা প্রথমে বড় ছিল, এখন ছোট হয়ে গেছে। তো এটা মনে রাখতে হবে, তাহলে দুটো ক্ষেত্রে এটা হতে পারে। লাস্ট কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোইং গিভস পজিটিভ পার্ল রিয়াকশন? ফেরিটিন, হিমোসিড্রিন, বোথ এ অ্যান্ড বি অ্যান্ড নান অফ দ্য অ্যাবভ। পালস রিয়াকশনের ক্ষেত্রে বললাম কোন কোনগুলো পজিটিভ পার্ল রিয়াকশন দেবে। অবশ্যই সেটা হতে হবে আয়রন, ফ্রি আয়রন, অবশ্যই ফ্রি আয়রন মনে রাখতে হবে। ফ্রি আয়রন পজিটিভ পার্ল রিয়াকশন দেবে, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে হিমোসিড্রিন। এই দুটো পজিটিভ পার্ল রিয়াকশন দেয়। হিমোসিড্রিনটা কি? হিমোসিড্রিন হচ্ছে denatured form of ferritin with iron and some other protein. এই হিমোসিড্রিন কখন দেখা যায়? যদি আয়রন ওভারলোড অথবা থ্যালাসেমিয়া বা হিমোলাইটিক অ্যানিমিয়া, এই ধরনের রোগ আমরা দেখি, তখন হিমোসিড্রিনের পরিমাণ আমাদের বডিতে ইনক্রিজ করে। হলো? এবং হিমোসিড্রিন ইনক্রিজ করলে আমরা একটা পজিটিভ পার্ল রিয়াকশন পাবো। তাহলে এখানে কোনটা হবে? অবশ্যই হিমোসিড্রিন। ফেরিটিন কিন্তু পার্ল রিয়াকশন নেগেটিভ দেয়। তাহলে আজকে আমরা এই 15টা এমসিকিউ নিয়ে আলোচনা করলাম। তাহলে যখন কোনো এমসিকিউ নিয়ে তোমরা পড়বে বা সলভ করবে, কোশ্চেনটা ভালো করে পড়তে হবে, এমসিকিউর অপশন গুলো ভালো করে পড়তে হবে এবং প্রত্যেকটা অপশন থেকে যেটা কারেক্ট হবে সেই অপশনটাকে তো আমরা চুজ করবোই, কিন্তু আদার্স যে অপশন গুলো রয়েছে সেটা থেকে কি কোশ্চেন হতে পারে সেটাও কিন্তু আমাদের পড়ে রাখতে হবে। সবাইকে থ্যাংক ইউ আমাদের ভিডিওগুলি দেখার জন্য। এরকম আরো অনেক ছোট ছোট এমসিকিউ ভিডিও নিয়ে আমরা তোমাদের কাছে আসবো।
তোমরা আবার আমাদের চ্যানেলকে ফলো করো, সাবস্ক্রাইব করো এবং তোমাদের ফ্রেন্ডদের সঙ্গে আমাদের চ্যানেলটিকে শেয়ার করে দাও, যাতে আরো কিছু ইনফরমেটিভ ভিডিও নিয়ে তোমাদের কাছে আমরা আসতে পারি। সবাইকে থ্যাংক ইউ।